নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। রাত ঠিক ৯টায় ইকোলিং স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। আর বিশাখার সঙ্গে আমি ঈশান দেব রয়েছি। আজকে শুরু করছি বাংলার প্রাইম টাইম। এই জায়গা থেকেই আমাদের একটা কথা বলার, আজ বাংলার প্রাইম টাইমে আমরা জানি যে ইতিমধ্যেই আজ ২৬শে ডিসেম্বর ২৫শে ডিসেম্বর চলে গিয়েছে, অর্থাৎ একেবারে ২০২৪-এর আগে শেষ মাসে আমরা রয়েছি। কিন্তু এরই মধ্যে আমরা জানি সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের আগে যেন বঙ্গে শাহ নাড্ডার এই সফর, আজকে যে সফরের দিকে আমরা দিনভর নজর রেখেছি, সেই সফর যেন লোকসভা নির্বাচন যা আরও কয়েক মাস পরে হতে চলেছে সেই পারদি যেন আরও কিছুটা ছড়িয়ে দিল। কিভাবে? আমরা জানি যে লক্ষ্য আগে থেকেই, বহু আগে থেকে নির্ধারিত হয়ে গিয়েছে। সেই লক্ষ্যে কিভাবে সেই লক্ষ্যের দিকে কিভাবে আরও অবিচল থাকা যায় এবং কিভাবে কোন পদ্ধতিতে, কোন রণকৌশলে সেই লক্ষ্যকে ভেদ করা যাবে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা বৈঠক হচ্ছে, একটার পর একটা বৈঠকে আমরা সকাল থেকে এই শাহ নাড্ডাকে আমরা দেখেছি বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে। সেই জায়গা থেকে এবার যেন যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনে দেখা যে লক্ষ্য ভেদ করার যে চেষ্টা, সেই চেষ্টাই যেন সেই অর্জুনের লক্ষ্য ভেদের সঙ্গে মিলে যাচ্ছে। যেরকমভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি একেবারে নিজের লক্ষ্যে অবিচল, অর্থাৎ লোকসভা ভোটে ৩৫টা আসনের জন্য এবার যে মাঠে ময়দানে আরও ঝাঁঝ বাড়াবে, ভোটের প্রচারে হোক বা রণকৌশলে হোক, সেই রণকৌশল কী হতে চলেছে তার ব্লুপ্রিন্টই যেন বেঁধে দিয়ে গেলেন আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং সেই জায়গা থেকে একটার পর একটা বৈঠক আমরা দেখেছি, একটার পর একটা বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির এবং সেই সঙ্গে বঙ্গ বিজেপির নেতৃত্ব, তাদের মধ্যে যে বৈঠক, তাতে করে যে লোকসভা নির্বাচনে কি রণকৌশল হতে চলেছে বিজেপির, তা নিয়েই যে একটার পর একটা বৈঠক এবং আগামী দিনে কি হতে চলেছে বিজেপির রণকৌশল, তা নিয়ে যে বৈঠক হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না ঈশান। একদমই সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে শুধুমাত্র আজকের বৈঠকগুলো নয়, আজকে দফায় দফায় যেমন বৈঠক হলো, তাতে যেমন এইটা প্রকাশ্যে চলে এলো যে বিজেপির ইলেকশন কোর কমিটি কারা হতে চলেছে, নির্বাচনের দায়িত্ব কোন ১৫ জন বাছাই নেতার হাতে দিতে চলেছেন অমিত শাহ বা জেপি নাড্ডারা, সেগুলো যেমন স্পষ্ট হলো। কিন্তু তার আগে থেকেই কিন্তু অমিত শাহ এটাও স্পষ্ট করে দিচ্ছিলেন বারবার যে পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব ঠিক কী ভাবছে। আজকের বৈঠকগুলো দফায় দফায় হলো এবং সেই বৈঠক থেকে যেসব খবর সামনে এলো, তাছাড়াও এর আগে যতবার সাম্প্রতিককালে অমিত শাহ পশ্চিমবঙ্গে আসছিলেন, কোনো জনসভা করছিলেন, সেখান থেকে প্রকাশ্যেও কি বার্তা দিচ্ছিলেন, একবার আমরা সেগুলো দেখে নেব। অমিত শাহ প্রকাশ্যে গত কয়েক মাসে কি বলেছেন পশ্চিমবঙ্গে এসে, আজ যা বলেছেন সেসব তো দলের অন্দরে বলেছেন, কিন্তু এর আগে এসে ধর্মতলায় সভা করে গেছেন, তার আগে বীরভূমে সভা করেছেন। কি বলেছেন একবার একটু দেখে নেব। পিসিআরকে বলবো পরপর সেই বক্তব্যগুলো অমিত শাহের দেখাতে, যে বক্তব্যগুলোয় অমিত শাহ স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছিলেন বা বুঝিয়ে দিচ্ছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে ঠিক কি তারা আশা করছেন। পরপর একটু দেখাতে বলবো। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कडरभोर हो जाएगी। मैं आप सभी को करबद्ध विनंती करने आया हूं, इतनी सीटें दीजिए कि मोदी जी को शपथ विधि के बाद कहना पड़े मैं बंगाल के कारण देश का प्रधानमंत्री बना हूं, बंगाल के कारण। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, যিনি এখনও এই রাজ্যে বিজেপির সংগঠন নিজে দেখভাল করেন, তিনি এপ্রিল মাসে বীরভূমে এসে কি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কিভাবে উপড়ে ফেলতে হবে সেটা শুনলেন। এবং একেবারে সাম্প্রতিককালে এই ধর্মতলায় এসে যখন ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করলেন, তখন কি বার্তা দিলেন সেটাও শুনলেন। এবং তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ থেকে এত ভোট দিন যাতে আমরা বলতে বাধ্য হই যে নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের মানুষই তৈরি করলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে সেই পরিমাণ সমর্থন পাওয়ার আশা, চেষ্টা এবং লক্ষ্য সবকটা নিয়েই অমিত শাহরা এগোচ্ছেন।
আমরা একটু আগেই বুলেট নিউজে যাওয়ার আগে শুনছিলাম অমিত শাহের দুটো বক্তব্যের দুটো খণ্ডাংশ। বীরভূমের একটা জনসভা থেকে অমিত শাহ কী বলছিলেন শুনেছিলাম। কলকাতায় ধর্মতলায় ভিক্টোরিয়াসদের সামনে, যেখানে তৃণমূল প্রত্যেকবার 21শে জুলাইয়ের সভা করে, সেখানে সভা করে অমিত শাহ কী বলেছিলেন সেটাও শুনছিলাম। তবে খণ্ডাংশ শুনছিলাম। অমিত শাহ আসলে পুরো বক্তব্যটা কি ছিল, অমিত শাহ সেদিন পশ্চিমবঙ্গের মানুষের সামনে কি বার্তা দিয়ে গিয়েছিলেন, কেন পশ্চিমবঙ্গের মানুষের বিজেপিকে বেছে নেওয়া উচিত, অমিত শাহর যুক্তি কি, সেই সম্পর্কে সেই পুরোটা এবার আপনাদের একবার শোনাবো। কি বলেছিলেন অমিত শাহ। 24 में 35 सीट दीजिए, मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कडरभूत हो जाएगी। और मित्रों, एक बार बंगाल में कमल खिलाइए, ना बम धमाके होंगे, ना रामनवमी पर हमले होंगे, ना अत्याचार होगा, ना घुसपैठ होगी, ना गौ की तस्करी होगी। আমরা বলছিলাম যে যেভাবে এই সফর অর্থাৎ নাড্ডা এবং শাহের সফর, যেভাবে লোকসভা নির্বাচনের আগেই লোকসভা নির্বাচনের সুর কীরকম হবে, বিজেপির তরফ থেকে কী কী রণকৌশল হবে, সেই সুর যেন বেঁধে দেওয়া হলো এই সফরের মধ্যে থেকেই। এবং গতকাল রাত পর্যন্ত যার বিন্দু বিসর্গ কিছু হয়তো আভাস ছিল না, সকাল হতে না হতেই একেবারে ফিক্সড হয়ে গেল সমস্ত কিছু। বাছাই করা 15 জনের ক্লাস নিলেন অমিত শাহ, জেপি নাড্ডা। এবার বলবো যে কারা সেই বাছাই করা 15 জন যারা বিজেপি নেতৃত্বের অংশ। আমরা সেই বাছাই করা 15 জনের নাম বলবো। প্রথম নাম অবশ্যই যে নাম উঠে আসছে সুনীল বনসল, তার নাম আসে। কারা কারা থাকছেন এই 15 জনের টিমে? সুনীল বনসল থাকছেন মঙ্গল পাণ্ডে, থাকছেন অমিত মালভিয়া, আশা লাকড়া, এবং সেই সঙ্গে সুকান্ত মজুমদার থাকছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, থাকছেন দিলীপ ঘোষ যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির। রাহুল সিনহা, তিনিও থাকছেন এই 15 জনের দলে। অমিতাভ চক্রবর্তী থাকছেন সতীশ ঢোন্ড, থাকছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, এবং সেই সঙ্গে দীপক বর্মন, জ্যোতির্ময় সিং মাহাতো থাকছেন লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পল। এই 15 জনের টিম ঘোষণা হয়েছে, যারা নির্বাচনের সময় যাবতীয় নির্বাচনী দায়িত্ব, অর্থাৎ সংগঠনের নির্বাচনের কি দায়িত্ব হবে, সমস্ত কিছু তাদের ঘাড়েই বর্তাচ্ছে। এমনটাই সুর বেঁধে দিয়েছেন ইতিমধ্যেই জেপি নাড্ডা এবং অমিত শাহ। ঈশান, 15 জনকে নিয়ে বৈঠক তো হলো, কিন্তু এই 15 জনকেই কেন বেছে নেওয়া হলো, এদের কাঁধে কেন ভোটের ভার দেওয়া হলো? এই রাজ্যের বিজেপির একটা রাজ্য কমিটি আছে, বিজেপির সেই রাজ্য কমিটির মধ্যে আবার একটা অংশকে বেছে নিয়ে একটা এক্সিকিউটিভ কমিটি আছে, তাদের থেকেও একেবারে সামনের সারির সদস্যদের বেছে নিয়ে সবচেয়ে প্রভাবশালী মুখ যারা, তাদেরকে বেছে নিয়ে রয়েছে কোর কমিটি। তাহলে আবার ইলেকশন কোর কমিটি কেন? এই যে কমিটি হলো, যে নামগুলো বিশাখা পরপর দেখাচ্ছিল, অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়া 5 সাধারণ সম্পাদক, 2 সংগঠন সম্পাদক, 2 প্রাক্তন সভাপতি এবং 4 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক ও সহ পর্যবেক্ষক, এদেরকে বেছে নিয়ে আরও সংক্ষিপ্ত একটা টিম কেন বানানো হলো? তার কারণটা কি? তার কারণটা একে একে পয়েন্ট ওয়াইজ বোঝাই আপনাদের। কারণটা কি? তার কারণ নির্বাচন এগিয়ে আসছে, এবং এই যে কোর কমিটি গঠন করা হচ্ছে, সেই কোর কমিটিকে আসলে নির্বাচনের ভার, নির্বাচনের কাজটা পরিচালনা করতে হবে, ইলেকশন ম্যানেজমেন্ট করতে হবে। সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে এই ভোটের পাঠশালায় সদস্য বাছাই করা হয়েছে। সাংগঠনিক দক্ষতা কার কেমন? লোকসভা ভোটে রণকৌশলের বার্তা, অর্থাৎ বিজেপি যদি এই বাংলায় 35টা আসন টার্গেট করে এগোতে চায়, বা গতবার যে 18 আসন পেয়েছিল, সেই 18টা আসনের থেকে যদি বেশি আসন বিজেপি পেতে চায়, তাহলে কোন রণকৌশল নিয়ে বিজেপিকে এগোতে হবে, সে বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই ছক কষে আলোচনা করে নিয়েছেন। সেই রণকৌশল এই বাংলার মাটিতে রূপায়ণের দায়িত্ব থাকবে কাদের উপর, কারা সেই দায়িত্ব পালন করতে সক্ষম, সেই বিষয়টা ভেবেচিন্তে সাংগঠনিক প্রতিভা, জনপ্রিয়তা, প্রভাব সমস্ত কিছু যাচাই করে নিয়ে খতিয়ে দেখে বিচার বিবেচনা করে তবেই এই কমিটি কাকে কোন দায়িত্ব পালন করতে হবে, এই 15 জনের মধ্যে, সেটাও কিন্তু বুঝিয়ে দিয়ে গিয়েছেন বিজেপির 2 শীর্ষ নেতা। রণকৌশল গোপন রাখার প্রয়োজন অনেক সময় পড়ে, অর্থাৎ
নির্বাচনে কি রণকৌশল নিয়ে এগোনো হচ্ছে সেটা যদি এক হাট লোকের মাঝখানে বলা হয় তাহলে সেটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, প্রতিপক্ষ শিবিরের কাছে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ছোট একটা টিম বেছে নেওয়া। শুধু তাই নয়, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন নীতি নির্ধারণ করা হবে, অর্থাৎ যে আসনগুলি জেতা আসন সেখানে কি ভেবে প্রার্থী বাছাই হবে, যে আসনগুলি সম্ভাবনাময় সেখানে কি কি দেখে প্রার্থী ঠিক হবে, সেইগুলো সমস্ত নিয়ে পর্যালোচনা, আসন ধরে ধরে পর্যালোচনার সিদ্ধান্ত, কোন আসনে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেই নিয়েও কিন্তু আজকে এই বৈঠকে আলোচনা হয়ে গিয়েছে। আগেই আমরা বলছিলাম একটা তো 15 জনকে নিয়ে বৈঠক হয়েছে, তবে তার আগে একটা রুদ্ধদ্বার বৈঠকও অমিত শাহ এবং জেপি নাড্ডা করেছেন এবং সেই রুদ্ধদ্বার বৈঠকে মাত্র 4 জন ছিলেন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সতীশ ধোন্ড এবং অমিতাভ চক্রবর্তী, এই 4 জন। এবং তাদের সঙ্গে কিন্তু আমরা যতটা বিজেপি সূত্রে জানতে পারছি আসন ধরে ধরেও পর্যালোচনা হয়েছে যে কি হতে চলেছে, কোন আসনের পরিস্থিতি কি, এবং কেন্দ্রের কাছে, কেন্দ্রীয় টিমের কাছে যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে রাজ্য নেতৃত্বের রিপোর্ট, এবং সব কিছুর উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে বিজেপির নেতৃত্ব পৌঁছেছেন যে আপাতত এই 15 জনকেই এই রাজ্যের নির্বাচন পরিচালনার ভার দেওয়া হচ্ছে। তাই তো বিশাখা? একদমই তাই। এবং যে কথা বলতে হয় যে আমরা জানি যে ইতিমধ্যেই শুধু আজকের বৈঠক নয়, এর আগে আমরা দেখেছি যে যেভাবে বাংলাকে পাখির চোখ করে এগোচ্ছে পদ্ম শিবির, সেই ইঙ্গিত কিন্তু পাওয়া গিয়েছিল গত মাসে যখন ধর্মতলায় সভা করেছিলেন, জনসভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন বলছি এই কথা, কেন বাংলাকে পাখির চোখ করে এগোনোর কথা বলছি, তার কারণ অবশ্যই আমাদের মনে রাখতে হবে তিনি ঠিক কী বলেছিলেন, অমিত শাহ কী বলেছিলেন, শুনে নিন। मैं स्पष्टता से कहने जाता हूं कि 26 के चुनाव में 2/3 बहुमत के साथ यहां पर भारतीय जनता पार्टी की सरकार बने। मगर इसके पहले 24 का चुनाव आ रहा है। आपने 19 में 18 सीटें दी थी। मैं आप सभी को करबद्ध विनंती करने आया हूं, इतनी सीटें दीजिए कि मोदी जी को शपथ विधि के बाद कहना पड़े मैं बंगाल के कारण देश का प्रधानमंत्री बना हूं, बंगाल के कारण। অমিত শাহের রণহুঙ্কার শুনতে পেলেন ধর্মতলার বুকে দাঁড়িয়ে, যেখানে তৃণমূল নেত্রী তার সবচেয়ে বড় জনসভাটি বছরে করে থাকেন 21শে জুলাই, সেখানে দাঁড়িয়ে মিটিং করে অমিত শাহ বাংলার জনতার উদ্দেশ্যে বললেন যে করবদ্ধ করজোড়ে মিনতি করছি, অনুরোধ করছি যে এত ভোট দিন যাতে বলতে পারি, যাতে নরেন্দ্র মোদীর সরকার, সবাই বলেন যে নরেন্দ্র মোদীর সরকারটাকে গঠন করে দিল শুধু বাংলার মানুষ। আমরা একবার দেখে নেব এই রণহুঙ্কারের পরে, শুধুমাত্র রণহুঙ্কার দিয়ে থেমে গেলেই তো চলে না, তারপরে প্রস্তুতিও নিতে হয়। সেই প্রস্তুতিটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। অমিত শাহ এবং জেপি নাড্ডা দুজনেই গতকাল রাতেই কলকাতায় পৌঁছেছেন এবং তারপর আজকে দফায় দফায় বৈঠক করলেন, এবং সেই বৈঠকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক যেটা হলো, সেই বৈঠকটা কাদের নিয়ে হলো, কিভাবে নিজেদের রণহুঙ্কারকে বাস্তবের মাটিতে প্রতিফলিত করার দিকে তারা এগোলেন, একবার দেখে নেব যে আজকে মূল বৈঠকের আগে ওয়েস্টিনে যে মূল বৈঠক হলো, সেই মূল বৈঠকের আগে অমিত শাহ এবং জেপি নাড্ডা বাংলার 4 নেতাকে নিয়ে বৈঠকে বসলেন। 4 নেতা, স্ক্রিনে সেই 4 নেতার ছবি দেখতে পাচ্ছেন। সেই 4 নেতাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হলো। তারা কারা? রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী এবং যুগ্ম সাধারণ সম্পাদক সতীশ ধোন্ড। এই 4 জনকে নিয়ে বৈঠক করলেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। সঙ্গে ছিলেন 2 কেন্দ্রীয় পর্যবেক্ষক ও সহপর্যবেক্ষক, সুনীল বানসাল এবং অমিত মালভিয়া। এবং সেখানে যে কথাটা একটু আগে বলছিলাম যে আসন ধরে ধরে পর্যালোচনা করা এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি রিপোর্ট পৌঁছেছে সেটা মিলিয়ে দেখা, এই রাজ্যের নেতৃত্বের বক্তব্যের সঙ্গে এই সবটা কিন্তু হয়েছে। অর্থাৎ স্টক টেকিং, এক কথায় বলতে গেলে যে এই রাজ্যে বিভিন্ন আসনের পরিস্থিতিগুলো এখন কি এবং তার ভিত্তিতে কিভাবে বিজেপিকে এগোতে হবে, রাজ্যে কোন রণকৌশল নিতে হবে, সেটা প্রথমে এই 4 জনকে তারা বুঝিয়ে দেন। তারপরে 15 জনের বৈঠকে সেই বিষয়ে আরও বিশদ আলোচনা আজকে হয়েছে, এমনটা আমরা বিজেপি সূত্রে এখনো পর্যন্ত খবর
খবর পাচ্ছি। তবে এইখানে বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতে ভাষা ভবনে গিয়ে সেখানে সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের একটি বৈঠকে অমিত শাহ জেপি নাড্ডা অংশগ্রহণ করেছিলেন। সেখানে গিয়ে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি কটাক্ষ ছুড়লেন, আমরা সেই এক্সক্লুসিভ বাইট পেয়েছি অমিত শাহের সেই এক্সক্লুসিভ বক্তব্য, সেই ফুটেজ একবার শুনে নিন। सत्यजीत रे की वो मूवी हीरक राजा की चर्चा होती थी। आज तो सत्यजीत दा है नहीं, अगर होते तो टाइटल बनाकर हीरक रानी बनाने का जरूर काम। বঙ্গে শাহ নাড্ডা স্বাভাবিকভাবেই আত্মপ্রত্যয় বঙ্গ বিজেপি, আর এই জায়গা থেকে সেই আত্মবিশ্বাসের সুরই শোনা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায়। তিনি যখন আত্মপ্রত্যয় তার পাল্টা দিতে চাচ্ছেন না শাসক দলের মন্ত্রী ফিরহাদ হাকিমও। আমরা শুরু করেছি 16-18 থেকে, ইলেকশনে তো বাজনাই বাজেনি, আমরা তো এখন আটা মাখছি, রুটিটা বানাই, গরমা গরম রুটি দেবো। যারা বড় বড় কথা বলছেন নিজের সামলান গড়, কার সঙ্গে অ্যালায়েন্স হবে, কে কোন সিটে লড়বে এখনো ঠিক করতে পারছে না। বিজেপি তো 42টা লড়বে, তার আগের চেয়ে ভালো স্কোর করবে। বাইরের কিছু মানুষ এসে চেষ্টা করেন, কিন্তু তারা বারবার বিফল হয়ে চলে যান বাংলার থেকে। চেষ্টা করেছে, দেখুন 21-এও চেষ্টা করেছে, তার আগেও চেষ্টা করেই যাবে, কিন্তু আমাদের কাজ বাংলার মানুষ ভারতবর্ষকে পথ দেখানো। এ রাজ্যের শাসক দলের অন্যতম সামনের সারির মুখ ফিরহাদ হাকিম কি বললেন শুনলেন। তিনি স্বাভাবিকভাবেই বিজেপিকে কটাক্ষই করলেন, কিন্তু ফিরহাদ হাকিম বিজেপিকে যতই কটাক্ষ করুন, অমিত শাহ এবং জেপি নাড্ডা রাজ্যে কাদের সঙ্গে বৈঠক আজকে করলেন সেটা একটু খেয়াল করে দেখুন। প্রথম বৈঠক করলেন সেই 4 জন এবং 15 জনের সঙ্গে যাদের উপর গোটা রাজ্যের সংগঠনের ভার এবং নির্বাচন পরিচালনার ভার তারা দিচ্ছেন, মানে একদম শীর্ষ নেতৃত্ব। আর তারপরে জাতীয় গ্রন্থাগারে গিয়ে বৈঠক করলেন কাদের সঙ্গে, সোশ্যাল মিডিয়ার কর্মীদের সঙ্গে। 500 থেকে 700 সোশ্যাল মিডিয়া এবং আইটি সেলের কর্মী বিভিন্ন জেলা থেকে এসেছিলেন এবং তাদেরকে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে ওখানে প্রশিক্ষণও দেওয়ার ব্যবস্থা করা হলো। অর্থাৎ একেবারে সর্বোচ্চ স্তরের নেতারা এবং একেবারে তৃণমূল স্তরের কর্মীরা দুপক্ষের সঙ্গেই অমিত শাহ এবং জেপি নাড্ডা দিন বৈঠক করে গেলেন। স্পষ্ট বোঝা যাচ্ছে কোন রণকৌশল নিয়ে কিভাবে কোন পদক্ষেপে এই বাংলার লোকসভা নির্বাচনের অভিযানের দিকে এগোতে চাইছে বিজেপি। এই অভিযানের দিকে আমাদের নজর থাকবে। আজকের বাংলা প্রাইম টাইম শেষ করছি এখানে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।